বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রথমে কয়েকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে যে সংজ্ঞাটা আসতেছে সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় সমজাতীয় শব্দগুলো খেয়াল করতে হবে। সমজাতীয় শব্দটার মানে বুঝে নিতে হবে। সমজাতীয় হচ্ছে একই জাতীয়। একই জাতীয় মানে বোঝাচ্ছি ব্যাগ হলে সবগুলো ব্যাগ হতে হবে, ত্বরণ হলে সবগুলো ত্বরণ হইতে হবে, ওজন হলে বা বল হলে সবগুলো বলে হইতে হবে। অর্থাৎ ব্যাগ আর ত্বরণ কিন্তু সমজাতীয় না, সেই জন্য সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আবার শুনে নিই, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি কি করে একই দিকে যদি ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। আবার শুনে নিই আমরা, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা সদৃশ ভেক্টর বলবো। মনে করলাম একটি ভেক্টর রাশি যেটা এই বরাবর কাজ করতেছে, বি একটিও ভেক্টর রাশি, সেটাও কি দেখা যাচ্ছে একই দিকে কাজ করতেছে, বি একটি ভেক্টর রাশি। তাহলে দেখা যাচ্ছে ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করতেছে, সেই জন্য আমরা এই ভেক্টর দুটাকে কি বলতে পারি? আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। এটা হচ্ছে বইয়ের ভাষায়। এবার আমি যদি উদাহরণটা দিই তাহলে সদৃশ ভেক্টরটা একটু করে খেয়াল করব। মনে করলাম এটা উত্তর দিক আর এটা দক্ষিণ দিক ধরলাম। মনে করলাম পি বিন্দুতে একটি মোটর সাইকেল আছে যেটা উত্তর থেকে দক্ষিণ দিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। পি বিন্দু থেকে একটি মোটর সাইকেল উত্তর থেকে দক্ষিণ দিকে কত বেগে যাচ্ছে? আমাদের 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কিউ বিন্দু থেকে মনে করলাম একটা ট্রাক 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাও কোন দিক থেকে কোন দিকে? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। কোন বিন্দু থেকে? কিউ বিন্দু থেকে। আমরা আরেকটু খেয়াল করি। মনে করলাম আর বিন্দু থেকে আরেকটি সিএনজি গাড়ি মনে করলাম কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে? মনে করলাম 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাও কোন দিকে? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। সুতরাং আমি দেখতে পেলাম এখানে কি এই মোটর সাইকেলের ব্যাগ একটি কি রাশি? ভেক্টর রাশি। ট্রাকের ব্যাগ একটি ভেক্টর রাশি। তাহলে দেখা যাচ্ছে সবগুলো দিক কোন দিকে যাচ্ছে? আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে এই সবগুলো ব্যাগকে আমরা কি বলতে পারি? সদৃশ ভেক্টর বলতে পারি। যেমন মোটর সাইকেলের ব্যাগ, ট্রাকের ব্যাগ আর সিএনজির ব্যাগ সবগুলো কোন দিকে যাচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। যদিও তাদের মান কি নয়? সমান নয়, কিন্তু সবগুলো দিক কোন দিকে? আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে। সেই জন্য আমরা এগুলোকে কি বলতে পারি? সদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে সদৃশ ভেক্টর কাকে বলবো? সমজাতীয়। এখানে সবগুলো কিন্তু ব্যাগ, আমি ত্বরণ বলি না, সবগুলো কিন্তু কি এখানে ব্যাগ। যেহেতু সেই জন্য বলা হচ্ছে সমজাতীয়। সমজাতীয় শব্দটার মানে হচ্ছে ব্যাগ হলে সবগুলোই কি হইতে হবে? ব্যাগ হইতে হবে। অর্থাৎ আমরা তুলনা করতে পারবো ব্যাগের সাথে ব্যাগের সাথে কখনো ত্বরণের তুলনা করতে পারবো না। সেই জন্য বলা হচ্ছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি কি করে একই দিকে যদি ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সদৃশ ভেক্টর বলবো। আশা করি আমরা সদৃশ ভেক্টর কি সেটা আমরা বুঝে নিতে পেরেছি। এখন যাচ্ছি আমরা বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কাকে বলবো? সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে যদি ক্রিয়া করে তখন সেগুলোকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর বলবো। আবার খেয়াল করি, সমজাতীয় দুটি ভেক্টর যদি কি করে? আমাদের বিপরীত দিকে যদি ক্রিয়া করে তখন সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর বলবো। মনে করলাম আগের মতোই, মনে করলাম ভেক্টরের দিক মনে করলাম এইদিকে, আর একটা ভেক্টর ধরলাম সমজাতীয় বি ভেক্টর।
এটার দিক হচ্ছে কোন দিকে, ভেক্টরের বিপরীত দিকে। সেই জন্য এই ভেক্টরগুলোকে আমরা কি বলতে পারি, বিসদৃশ ভেক্টর বলতে পারি। তাহলে আমরা বিসদৃশ ভেক্টরের সংজ্ঞাটা আবার শুনে নিই। সমজাতীয় দুটি ভেক্টর যদি কি করে পরস্পরের বিপরীত দিকে যদি কাজ করে, তখন সেগুলোকে আমরা কি বলি, বিসদৃশ ভেক্টর বলতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার যাচ্ছি আমরা সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলবো, দুটি ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি একই হয়, দিক যদি একই দিকে হয়, তাহলে সেগুলোকে আমরা কি বলি, সমান ভেক্টর বলি। খেয়াল করে নি আমরা, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি কি হয়, সমান হয়, দিক যদি কি হয়, একই দিকে হয়, তখন ওই ভেক্টর দুটিকে আমরা কি বলতে পারি, সমান ভেক্টর বলতে পারি। এই সমান ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টর সমান ভেক্টর হবে কিনা সেটা কিন্তু তাদের পাদবিন্দুর উপর নির্ভর করে না। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা খেয়াল করব। অর্থাৎ দুটি ভেক্টর সমান ভেক্টর হবে কিনা সেটা কিন্তু তাদের কিসের উপর নির্ভর করে না, পাদবিন্দুর উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করবে, মানের উপর এবং দিকের উপর। ভেক্টর দুইটার মান যদি সমান হয় এবং ভেক্টর দুটি যদি কি করে, একই দিকে ক্রিয়া করে, তখন সেগুলোকে আমরা কি বলতে পারি, সমান ভেক্টর বলতে পারি। মনে করলাম আমরা একটু উদাহরণ দিচ্ছি বইয়ের মতো করে। মনে করলাম একটি ভেক্টর রাশি, যেটার দিক হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এদিকে, আবার বি একটি ভেক্টর রাশি, তারও দিক হচ্ছে কি আমাদের একই দিকে। যদি আমাদের এই ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি কি হয়, একই দিকে হয়, তখন আমি এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলতে পারি, সমান ভেক্টর বলতে পারি। তাহলে সমান ভেক্টরটা ভেক্টর দ্বয়ের পাদবিন্দুর উপর নির্ভর করবে না। কিসের উপর, ভেক্টর দ্বয়ের মানের উপর। মানের উপর বলতেছি, মানের উপর মানে হচ্ছে ওই যে ভেক্টর প্রকাশ করার জন্য যে রেখাটা আমি অঙ্কন করলাম, ওই রেখাটার দৈর্ঘ্য বি ভেক্টর প্রকাশ করার জন্য আমি যে রেখাটা অঙ্কন করলাম তার দৈর্ঘ্য কি হইতে হবে, সমান হইতে হবে। কারণ আমরা কি জানি, রেখার দৈর্ঘ্য কি নির্দেশ করে, আমাদের ভেক্টরের মান নির্দেশ করে। সেজন্য সমান ভেক্টর হইতে হলে ভেক্টর প্রকাশের জন্য যে রেখাটা অঙ্কন করব, বি ভেক্টর প্রকাশ করার জন্য যে রেখাটা অঙ্কন করব, সেটার দৈর্ঘ্য কি হইতে হবে, সমান হইতে হবে এবং দিকটাও কি হইতে হবে, একই দিকে হইতে হবে। তখনই আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরকে কি বলতে পারবো, সমান ভেক্টর বলতে পারবো। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে দুটি ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টর সমান ভেক্টর হবে কি না সেটা কিসের উপর নির্ভর করে না, তাদের পাদবিন্দুর উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করবে, তাদের মানের উপর এবং দিকের উপর নির্ভর করবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার যাচ্ছি আমরা বিপরীত ভেক্টর কাকে বলবো, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কাকে বলি আমরা সেটা খেয়াল করি। তাহলে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টরটার সংজ্ঞা খেয়াল করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তী কোনো একটা টপিকসে এই জিনিসটা কাজে লাগতে পারে। যে কোনো একদিকে একটি ভেক্টরকে সমান ধনাত্মক ধরে, আবার খেয়াল করি, যে কোনো একদিকে একটি ভেক্টরকে কি ধরে, ধনাত্মক ধরে, তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলবো। আবার খেয়াল করি আমরা, যে কোনো একটি ভেক্টরকে অর্থাৎ যে কোনো একটি ভেক্টরকে কি ধরে, ধনাত্মক ধরে, তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর বলবো বা ঋণাত্মক ভেক্টর বলবো। যেমন আমরা এই ভেক্টর প্রকাশ করার জন্য সেই রেখাটা এটা দিয়ে প্রকাশ করলাম, বি ভেক্টর প্রকাশ করার জন্য আমি আরেকটা রেখা অঙ্কন করলাম, যার দৈর্ঘ্যটা ভেক্টর প্রকাশ করার জন্য যে রেখাটা আমি আঁকলাম তার দৈর্ঘ্যের সমান হইতে হবে। এবং দিক কোন দিকে হতে হবে, ভেক্টরের দিক যেদিকে হবে, বি ভেক্টরের দিক হবে কোন দিকে, তার
বিপরীত দিকে যদি হয় তখন আমরা বি ভেক্টরকে এ ভেক্টরের কি বলতে পারি, ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারি। তাহলে আমরা ঋণাত্মক ভেক্টরের সংজ্ঞাটা আবার শুনে নিই। যে কোনো একটি ভেক্টরকে কি ধরে, ধনাত্মক ধরে তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে আমরা কি বলবো, ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারি। এবার যাচ্ছি আমরা সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কাকে বলবো, দুই বা ততোধিক ভেক্টর যদি কি করে, একই রেখা বরাবর যদি ক্রিয়া করে অথবা পরস্পরের সমান্তরালে যদি ক্রিয়া করে তখন সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, সমরেখ ভেক্টর আমরা বলবো। তাহলে সমরেখ ভেক্টরের সংজ্ঞাটা আবার শুনে নিই। দুই বা ততোধিক ভেক্টর যদি কি করে, একই রেখা বরাবর যদি ক্রিয়া করে, আবার আমরা একটু এঁকে দেখাচ্ছি। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর যদি ক্রিয়া করে, মনে করলাম এ ভেক্টর বি ভেক্টর আর এদিকে আরেকটা ভেক্টর ধরলাম, মনে করলাম সি ভেক্টর, এটা সি ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বরাবর যদি ক্রিয়া করে অথবা কি পরস্পরের সমান্তরালে যদি ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, সমরেখ ভেক্টর বলবো। তাহলে এখানে আমরা এ বি সি কে আমরা কি বলতে পারি, সমরেখ ভেক্টর বলতে পারি। এবার যাচ্ছি আমরা সমতলীয় ভেক্টর কাকে বলবো। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর যদি ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর বলবো। আবার খেয়াল করি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর যদি ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর বলবো। আমরা জানি বল একটি কি রাশি, ভেক্টর রাশি, সেটা আমাদের জানা আছে। মনে করলাম আমি এই হাত দিয়ে এই তলের উপর একটা বল প্রয়োগ করলাম, আবার এই হাত দিয়ে এই তলের উপর আর একটা বল প্রয়োগ করলাম। মনে করলাম আরেকজন কি করলো, তার হাত দিয়ে এখানে আরেকটা বল প্রয়োগ করলো। তাহলে সবগুলো বল কার উপর কাজ করতেছে, এই তলটার উপরে ক্রিয়া করতেছে। সেই জন্য আমরা ওই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর বলবো। যেহেতু বল একটি ভেক্টর রাশি, এই হাত দিয়ে যে বল প্রয়োগ করলাম সেটাও আমাদের এই তলের উপর কাজ করতেছে, এই হাত দিয়ে যে বল প্রয়োগ করলাম সেটাও এই তলের উপর কাজ করতেছে। এখানে যদি আরেকজনের সে যদি হাত দিয়ে যদি এই তলের উপর আরেকটা বল প্রয়োগ করে তাও কাজ করতেছে, কি ওই একই তলের উপর কাজ করতেছে। সেজন্য অর্থাৎ একই তলের উপর যদি দুই বা ততোধিক ভেক্টর যদি কি করে, ক্রিয়া করে তখন ওই ভেক্টরগুলোকে আমরা কি বলতে পারি, সমতলীয় ভেক্টর বলতে পারি। তাহলে আমরা কয়টা সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম সেটা একটু করে খেয়াল করে দিই। প্রথমে আমরা সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, তারপর কি ঋণাত্মক ভেক্টর, সমরেখ ভেক্টর এবং সমতলীয় ভেক্টর, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই সংজ্ঞাগুলো কিন্তু কি করবা, আয়ত্ত করে ফেলবা, শিখে ফেলবা। এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এবার যাচ্ছি আমরা, শুরুতেই বলেছিলাম ভেক্টরের ধর্মের মধ্যে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এগুলো কি করা যায় না, আর সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কিভাবে করতে হয়, ভেক্টর বীজগণিতের মাধ্যমে করতে হয়, সেটা আমরা এবার উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। আমরা কি বোঝাতে যাচ্ছি সেটা আগে প্রশ্নটা ক্লিয়ার করি। অর্থাৎ ভেক্টরের যোগ বিয়োগ গুণ এগুলো কি করা যায় না, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কি নিয়মে করতে হয়, ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। সেই উদাহরণটা আমরা এখন দিতে যাচ্ছি, আমরা মনোযোগ সহকারে খেয়াল করব। তাহলে আমরা আমাদের টপিকসটা শুরু করতে যাচ্ছি। মনে করলাম পি বিন্দু থেকে একটি কণা, পি বিন্দু থেকে একটি কণা 3 মিটার সরে গিয়ে কিউ বিন্দুতে আসলো। কিউ কোথায় আসলো, কিউ বিন্দুতে আসলো। তারপর সে কত মিটার সরে গিয়ে, 3 মিটার সরে গিয়ে কিউ বিন্দুতে আসলো। তারপর সে কি করলো, কিউ বিন্দু থেকে 4 মিটার সরে গিয়ে, কত মিটার সরে গিয়ে, 4 মিটার সরে গিয়ে কোথায় আসলো, আমাদের আর বিন্দুতে আসলো।
এখন সাধারণ বীজগণিতের নিয়মে যদি আমরা অর্থাৎ সাধারণ গাণিতিক নিয়মে কণাটার সরণ কত হলো আমাদের 3+4, তার মানে কত 7 মিটার হবে। কিন্তু আমাদের ভেক্টরের বীজগণিতের নিয়মে কিন্তু এটা কত হতে পারে সেটা আমরা আস্তে আস্তে এখন খেয়াল করব। যদি কণাটা পি থেকে কিউ বিন্দুতে 3 মিটার সরে যদি কিউ বিন্দুতে আসে এবং কিউ থেকে কিউ আর বরাবর 4 মিটার সরে যদি আর বিন্দুতে আসে, তখন কণাটার লব্ধি সরণ হবে আমাদের কত? আমাদের পি আর হবে। কত হবে আমাদের? পি আর হবে। লব্ধি সরণ হবে কত? পি আর। যদি কণাটা কিউ বিন্দু থেকে কিউ আর বরাবর না গিয়ে যদি এই বরাবর 4 মিটার যদি যায়, অর্থাৎ কিউ এস বরাবর যদি 4 মিটার যায়, তাহলে কণাটার সরণ হবে কত আমাদের? পিএস হবে। যদি সে কিউ বিন্দুতে এসে যদি কিউ আর বরাবর না গিয়ে যদি কিউ থেকে এস বরাবর যদি 4 মিটার সরে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার সরণ হবে কত আমাদের? পিএস হবে। তাহলে এবার একটু খেয়াল করি, যদি এবার কণাটা যদি কিউ এস বরাবর না গিয়ে কিউ বিন্দুতে এসে যদি টি বরাবর অর্থাৎ কিউ টি বরাবর যায়, তাহলে তার সরণ হবে কত আমাদের? লব্ধি সরণ হবে কত আমাদের? পিটি হবে। লব্ধি সরণ শব্দটার মানে হচ্ছে দুটি ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টর বলে থাকি। আবার খেয়াল করি, দুটি ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টরটি পাওয়া যায় তাকে আমরা কি বলি? লব্ধি ভেক্টর বলি। তাহলে এই যে আমরা যদি আমাদের কণাটা কিউ আর বরাবর যায়, তাহলে আমাদের লব্ধি সরণটা হচ্ছে কত আমাদের? পি আর। যদি সে কিউ আর বরাবর না গিয়ে যদি কিউ এস বরাবর যায়, তাহলে সেক্ষেত্রে লব্ধি সরণ হচ্ছে কত আমাদের? পিএস। যদি সে কিউ এস বরাবর না গিয়ে যদি সে কিউটি বরাবর যায়, তাহলে লব্ধি সরণ হচ্ছে কত আমাদের? পিটি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দিকের উপর নির্ভর করে প্রথমে তার সরণটা দেখা যাচ্ছে বড় হচ্ছে, দিকের উপর নির্ভর করে দেখা যাচ্ছে এই সরণটা তার থেকে একটু কম হচ্ছে, দিকের উপর নির্ভর করে দেখা যাচ্ছে এই সরণটা আর একটু কমে যাচ্ছে। তার মানে কণাটার দিকের উপর নির্ভর করে সরণের মানটা কি হয়ে যাচ্ছে? এক এক রকম হয়ে যাচ্ছে। এটা ভেক্টর বীজগণিতের নিয়মে দেখা যাচ্ছে। আমরা ভেক্টর বীজগণিতের মাধ্যমে দেখতে পেলাম যে কণাটার সরণ অর্থাৎ দিকের উপর ডিপেন্ড করে কণাটার সরণ কি হয়ে যাচ্ছে? লব্ধি সরণটা এক এক রকম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সাধারণ বীজগণিতের নিয়মে আমাদের মোট সরণের মান কখনোই কি হতে পারবে না? ভিন্ন হতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভেক্টর বীজগণিতের নিয়মে দেখা যাচ্ছে দিকের উপর নির্ভর করে কণাটির সরণ কি হয়ে যাচ্ছে? লব্ধি সরণটা এক এক রকম হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি ভেক্টরের যোগ বিয়োগ কি করা যায় না? সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কিভাবে করতে হবে? আমাদের ভেক্টর বীজগণিতের নিয়মেই করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে লব্ধি সরণ যেটা বললাম দিকের উপর ডিপেন্ড করে এক এক মান ধারণ, লব্ধি সরণের মানটা এক এক রকম হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে এই লব্ধি সরণের সর্বোচ্চ মানটা কত হবে? সর্বনিম্ন মানটা কত হবে? এই লব্ধি সরণের মান অর্থাৎ দিকের উপর ডিপেন্ড করে লব্ধি সরণের সর্বোচ্চ মানটা কত হবে? 7 হবে, অর্থাৎ 7 মিটার হবে। আর সর্বনিম্ন মান হবে কত আমাদের? 1 মিটার হবে। আর দিকের উপর ডিপেন্ড করে এই মানটা লব্ধি সরণের মানটা 1 থেকে শুরু করে 7-এর মধ্যে যে কোনো মান হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 7 হবে, সর্বনিম্ন 1 হবে। এবং দিকের উপর ডিপেন্ড করে 1 এবং 7-এর মধ্যে যে কোনো লব্ধি সরণের মান যে কোনো একটি হতে পারে। আমরা বুঝে নিতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝলাম? আমরা পরবর্তীতে এগুলো প্রমাণ করে দেখাবো। অর্থাৎ লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান আমাদের সূত্রের মাধ্যমে এগুলো প্রমাণ করা আছে। লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান হবে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, আর লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের পার্থক্যের সমান হবে।
পার্থক্যের অর্থাৎ লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান হবে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, আর লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের মানের পার্থক্যের কি হবে, সমান হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি ভেক্টরের যোগ বিয়োগ গুণ কি নিয়মে করা যায় না, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, কিভাবে করতে হবে, ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হবে। এবার যাচ্ছি আমরা ভেক্টর বীজগণিতের নিয়মে ভেক্টরের যোগ আমরা কিভাবে করব সেই পদ্ধতিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা এখন যাচ্ছি দুটি ভেক্টর যোগ করার পদ্ধতিটা আগে আমরা শিখে নিই। তাহলে দুটি ভেক্টরের যোগ করার পদ্ধতি শিখতে গেলে আগে আমাদের শব্দগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে। লব্ধি ভেক্টর কাকে বলি, লব্ধি ভেক্টর কি সেটা আমরা আগেই বলে দিয়েছি কিছুক্ষণ আগে। দুটি ভেক্টর যোগ করলে যে নতুন ভেক্টরটি পাওয়া যাবে তাকে আমরা কি বলি, লব্ধি ভেক্টর বলে থাকি। এই লব্ধি ভেক্টরটা যে ভেক্টর দুইটার যোগফলের কারণে, যে ভেক্টর দ্বয়ের কারণে সৃষ্টি হলো, ওই ভেক্টরগুলোকে লব্ধি ভেক্টরের কি বলা হয়, উপাংশ ভেক্টর বলা হয়। আবার শুনে নিই, দুটি ভেক্টর যোগ করে যে নতুন ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা কি বলি, লব্ধি ভেক্টর বলে থাকি। এই লব্ধি ভেক্টরটা যে ভেক্টর দ্বয়ের কারণে সৃষ্টি হলো, সেই ভেক্টর দ্বয়কে, সেই ভেক্টরগুলোকে আমরা কি বলি, লব্ধি ভেক্টরের উপাংশ ভেক্টর বলে থাকি। একবার যাচ্ছি আমরা এই লব্ধি ভেক্টর যোগের সময় কিন্তু আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, যোগ বা বিয়োগ যাই করি না কেন একই জাতীয় ভেক্টরের মধ্যেই করতে হবে। একই জাতীয় ভেক্টর বলতে কি বুঝি সেগুলো আমরা কিছুক্ষণ আগেই বুঝিয়ে দিলাম। অর্থাৎ যোগ করতে গেলে ব্যাগের সাথে ব্যাগ যোগ করতে হবে, ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে হবে। কখনো আমরা ব্যাগের সাথে কি করতে পারবো না, ত্বরণ যোগ করতে পারবো না। অর্থাৎ যোগের বেলায় ভেক্টরদ্বয় কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে, না হলে কিন্তু কি করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না। সেই জন্য ওটা খেয়াল রাখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কয়টা, তিনটা। এখানে হচ্ছে লব্ধি ভেক্টর কাকে বলে সেটা আমরা ক্লিয়ার করলাম, উপাংশ ভেক্টর কাকে বলে সেটাও ক্লিয়ার করলাম, আর ভেক্টর যোগ বা বিয়োগের মধ্যে ভেক্টরগুলো কি হইতে হবে, আমাদের সমজাতীয় হতে হবে। এবার যাচ্ছি আমরা দুটি ভেক্টরের যোগ কীভাবে করতে হয় সেটা দেখে নিই পদ্ধতিটা। মনে করলাম আমরা ও পি দিয়ে আমরা কি করলাম, এ ভেক্টরকে প্রকাশ করলাম, এবং কিউ আর দিয়ে কি করলাম, আমরা কিউ আর দিয়ে আমরা বি ভেক্টরকে প্রকাশ করলাম। এখন আমি পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা কি করব, যোগ করব। যোগ করার পদ্ধতি কি সেটা দেখে নিই আমরা ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আমাদের জানা আছে, কোনটা পাদবিন্দু কোনটা শীর্ষবিন্দু। তা যেখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে সেটা হচ্ছে পাদবিন্দু, যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে যোগের নিয়ম হচ্ছে কি একটু দেখে নিই আমরা। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা যোগ করব। কি করব আমরা, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা যুক্ত করব। তাহলে যুক্ত করার পরে এখানে আর খালি রইল কি, আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে আমরা যে রেখাটা পাবো, ওই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের ওই যে রেখাটা আমরা অঙ্কন করব ওই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান নির্দেশ করবে। এবং লব্ধি ভেক্টরের দিক হবে কোন দিক থেকে কোন দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে আমাদের লব্ধি ভেক্টরের দিক হবে। আবার খেয়াল করি পদ্ধতিটা কি। তাহলে কি পদ্ধতি হচ্ছে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুটা আমরা যুক্ত করব। যুক্ত করার পর আমাদের খালি রয়ে গেল কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু, শেষ ভেক্টরের শীর্ষবিন্দুটা খালি রয়ে গেল। এই দুইটা বিন্দু যোগ করলে আমরা যে সরলরেখাটা পাবো সেই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান নির্দেশ করবে। এবং লব্ধি ভেক্টরের দিক হবে কোন দিক থেকে কোন দিকে, আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই যে কথাগুলো বললাম সেই কথা অনুসারে আমাদের লব্ধি ভেক্টর ও আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি,
ওপি প্লাস কত লিখবো আমরা, পি আর আমরা লিখবো। এটা হচ্ছে কি আমাদের ভেক্টর যোগের নিয়ম। এখন লব্ধি ভেক্টরটাকে যদি আমি সি দ্বারা যদি প্রকাশ করি, ওপি তো আমরা জানি এ ভেক্টর, আর পি আর হচ্ছে কি আমাদের বি ভেক্টর, সুতরাং সি ভেক্টর ইকুয়াল টু কত হবে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টর যোগের নিয়ম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার এই যোগের নিয়মের উপর ডিপেন্ড করে আমাদের একটা সূত্র আছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যদিও আমাদের এই বইটাতে দেওয়া হয় নাই, তারপরও আমরা খেয়াল করি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি। এই যে আমরা ভেক্টর যোগ করার জন্য যে চিত্রটা আঁকলাম সেটা একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে। তাহলে ত্রিভুজ সূত্রটা হচ্ছে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি পাশাপাশি বাহু, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা কি করি একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, ত্রিভুজের তৃতীয় বাহুটা কি নির্দেশ করবে, বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আবার শুনে নিই আমরা, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা কি করি একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ যদি করে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, ত্রিভুজের তৃতীয় বাহুটা কি করবে বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। এটাকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলে থাকি। তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা একটু ব্যাখ্যা করতে যাচ্ছি, সেটা খেয়াল করি। মনে করলাম আগে একই ক্রম আর বিপরীত ক্রমটাকে একটু করে দেখে নিই। একই ক্রম হচ্ছে ও থেকে পিতে যাওয়া, পি থেকে আর এ যাওয়া, আর থেকে ওতে আসা, মানে হচ্ছে একই ক্রম। আর আমি যদি ও থেকে পিতে গেলাম, পি থেকে আর এ গেলাম, আর ও থেকে যদি আবার আর এ আসি, তাহলে সেটা কি হবে বিপরীত ক্রম হবে। অর্থাৎ ও থেকে পি, পি থেকে আর, আবার ও থেকে যদি আর যাই তাহলে সেটা কি হবে বিপরীত ক্রম হবে। এই দুইটা একই ক্রম, এটা হচ্ছে কি বিপরীত ক্রম। তাহলে আমরা কি বললাম, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই ক্রমে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই ক্রমে সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, তৃতীয় বাহুটা কি করবে বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। তাহলে একই ক্রম মানে আমরা বুঝতে পেরেছি ও থেকে পি এটা যদি ভেক্টর, ও থেকে পি এটা যদি ভেক্টর নির্দেশ করে, এবং সন্নিহিত বাহু যদি আমরা পি আর দিয়ে যদি আমরা কি করি একই ক্রমে যদি বি ভেক্টরকে নির্দেশ করি, তাহলে বিপরীত ক্রমে মানে কি তৃতীয় বাহুটা বিপরীত, একই ক্রমে হলে কি হতো আমরা আর ও লিখতাম, বিপরীত ক্রমে বলার কারণে কি হবে ও আর হবে। তাহলে ও আর ইকুয়াল টু কি হবে আমাদের লব্ধি ভেক্টর সি হবে। তাহলে আমাদের সূত্র অনুসারে ও আর ইকুয়াল টু আমরা কি লিখব, ও পি প্লাস কত লিখবো আমরা পি আর লিখবো। তার মানে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা আবার ত্রিভুজ সূত্রটা শুনে নিই। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরের কি নির্দেশ করলে মান ও দিক নির্দেশ করলে, তৃতীয় বাহুটা কি নির্দেশ করবে বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আমরা ত্রিভুজ সূত্রটা আবার শুনে নিই। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরের কি নির্দেশ করলে মান ও দিক নির্দেশ করলে, তৃতীয় বাহুটা কি নির্দেশ করবে আমাদের বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। বিপরীত ক্রম শব্দটার মানে আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ ও পি এবং পি আর হচ্ছে কি একই ক্রম, আর বিপরীত ক্রম হবে কি আমাদের ও আর।
তাহলে ও আর ইকুয়াল টু কী লিখতে পারি, ওপি প্লাস পি আর আমরা লিখতে পারি। ও আরকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, সি ভেক্টর লব্ধি ভেক্টর, আর এ ভেক্টর আর বি ভেক্টর আমরা লিখে ফেললাম। ক্লিয়ার হয়েছে? আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। আমরা আর একটু করে এটা এই সূত্র দিয়ে আমরা সর্বোচ্চ কয়টি ভেক্টর যোগ করতে পারতেছি, একই জাতীয় দুটি ভেক্টর যোগ করতে পারতেছি। কিন্তু আমরা যদি ভেক্টর যদি দুটি না হয়ে যদি তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ভেক্টরের যোগটা কিভাবে করব সেটা দেখিয়ে দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করব। তাহলে আমরা কি করতে যাচ্ছি, একাধিক ভেক্টর কিভাবে যোগ করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা দুই এর অধিক অর্থাৎ দুই এর অধিক ভেক্টরের যোগ কিভাবে করতে হবে সেই যোগ করার পদ্ধতিটা আমরা দেখাচ্ছি। পদ্ধতিটা আসলে আগের মতোই। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু, চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম ভেক্টরের পাদবিন্দু। এইভাবে যতগুলো ভেক্টর আছে সবগুলোকে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমাদের দুইটা বিন্দু খালি থাকবে, একটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর একটা হচ্ছে শেষ ভেক্টরের কি শীর্ষবিন্দু। এই প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাটা আমরা পাবো সেই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, লব্ধি ভেক্টরের মান নির্দেশ করবে, এবং লব্ধি ভেক্টরের দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে হবে। তাহলে আমরা যোগটা একটু দেখাচ্ছি, যে মনে করলাম ও থেকে পি দিয়ে আমরা এ ভেক্টরকে প্রকাশ করলাম। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আমরা যুক্ত করলাম বি ভেক্টর, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা কি করলাম, তৃতীয় ভেক্টরের পাদবিন্দু আমরা যুক্ত করলাম, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা চতুর্থ ভেক্টরের পাদবিন্দু আমরা যুক্ত করলাম, চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা মনে করলাম পঞ্চম ভেক্টরের পাদবিন্দু আমরা যুক্ত করলাম। এভাবে যতগুলো ভেক্টর আছে সবগুলোকে আমরা কি করব, এভাবে সাজাবো। এভাবে শব্দটার মানে আবার শুনে নিই, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু, চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম ভেক্টরের পাদবিন্দু। এইভাবে যতগুলো ভেক্টর আছে সবগুলোকে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমাদের খালি থাকবে কি, প্রথম ভেক্টরের পাদবিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। এই বিন্দু দুইটা যোগ করলে যে রেখাটা আমরা পাবো সেই রেখাটার দৈর্ঘ্য কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান নির্দেশ করবে। আর দিক হবে কোন দিক থেকে কোন দিকে, আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে আমাদের দিক, লব্ধি ভেক্টরের দিক হবে। সেই হিসাবে আমরা লিখতে পারি ও টি ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ও পি প্লাস পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি আমরা লিখতে পারি। সুতরাং লব্ধি ভেক্টরকে যদি আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা যদি এম দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এম ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস কি লিখতে পারি, ই ভেক্টর। এটাই হচ্ছে কি আমাদের একাধিক ভেক্টর যোগ করার যে পদ্ধতি সেটা আমরা দেখিয়ে দিলাম। আজকে আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।